টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব রাস্তায় ক্রিকেট খেলা এই ছোট গল্পটির ওপর সব রকমের প্রশ্নোত্তর। এই ছোট গল্পটির ওপর যত রকমের প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব আজকের এই ভিডিওতে। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তবে তোমরা নিশ্চয়ই বাড়িতে, স্কুলে বা গৃহশিক্ষকের কাছে এই ছোট গল্পটা এতদিনে পড়ে ফেলেছো। তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়া লার্নিং অ্যাপে যে এই গল্পটার ওপর যে ভিডিওগুলো বানানো আছে সেই ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো। কারণ টিউটোপিয়া যে ভিডিওগুলো বানানো রয়েছে সেগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে প্রশ্নোত্তর করা কোনো ব্যাপার না। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই ছোট গল্পটা পড়া। আর এই গল্পের ওপর কত রকমের প্রশ্ন হতে পারে দেখে নেব আমরা পরবর্তী স্লাইডে। চলে এলাম পরবর্তী স্লাইড। দেখো লেখা আছে প্রথমেই বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, অর্থাৎ এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যার প্রশ্নমান থাকছে 1। এরপরে আসছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যার প্রশ্নমান থাকছে 1। এবং এই যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোকে কিভাবে লিখতে হবে না, একটা বাক্যে লিখতে হবে। এরপরে থাকছে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেটা শর্ট আনসার কোয়েশ্চেনের মধ্যে পড়ছে, যার প্রশ্নমান থাকতে পারে 2 অথবা 3, অর্থাৎ 2 মার্কসেরও আসতে পারে তোমাদের, আবার 3 মার্কসেরও আসতে পারে। এরপরে আসছে হাতে কলমে। হাতে কলমে কি না, তোমাদের যখন এই ছোট গল্পটা শেষ হয়ে যাচ্ছে তারপরে এই গল্পের থেকে কিছু প্রশ্ন রাখা আছে এবং তার সঙ্গে কিছু ব্যাকরণও রাখা আছে। এই সমস্ত প্রশ্ন এবং ব্যাকরণের সমস্ত অংশগুলো আমরা সলভ করে দিচ্ছি হাতে কলমে অংশটার মধ্যে। তাহলে আমরা মোট পাচ্ছি এমসিকিউ, তারপরে পাচ্ছি ভিএসএ কিউ, অর্থাৎ যেগুলো একটা কি দুটো বাক্যে ম্যাক্সিমাম তোমরা উত্তর দিচ্ছ, আর তারপরে থাকছে এসএ কিউ, আর লাস্টে থাকছে হাতে কলমে। এবারে আমরা চলে যাব আমাদের এমসিকিউ এর প্রথম প্রশ্ন। এমসিকিউ এর প্রথম প্রশ্ন তো অবশ্যই যাব, তবে একটা গুরুত্বপূর্ণ কথা এই বিষয়ে বলে নেওয়া দরকার যে তোমাদের যে এই আমি যে পড়াবো তার মধ্যে তোমরা যে এমসিকিউ হোক, ভিএসএ কিউ হোক, এসএ কিউ হোক বা হাতে কলমে যার যে প্রশ্নটা প্রয়োজন পড়বে সেই প্রশ্নটা পেয়ে যেতে পারো আমাদের ভিডিওর টাইম লাইন অংশে, অর্থাৎ পর্ব বিভাজন অংশে। সেখানে তোমরা দেখবে এমসিকিউ, ভিএসএ কিউ, এসএ কিউ এবং হাতে কলমে যার যে প্রশ্নটা দরকার সে এই প্রশ্নটা পেয়ে যাবে তোমরা এই টাইম লাইন অংশটার মধ্যে। আর এটা তোমাদেরই সুবিধার জন্য করা হয়েছে। আমরা চলে যাব এমসিকিউ এর প্রথম প্রশ্নে। আর আমরা জানি যে রাস্তায় ক্রিকেট খেলা এই ছোট গল্পটি মাইকেল অ্যান্টনি রচিত এবং তিনি অবশ্যই একজন বিদেশি লেখক এবং এটি তর্জমা করেছেন তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। আমরা দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে। সেখানকার আকাশ সর্বদাই মেঘে ঢাকা থাকতো বলতে বোঝানো হয়েছে, অর্থাৎ কোথাকার আকাশের কথা বলা হচ্ছে, মাইকেল অ্যান্টনির যে জন্মস্থান যেটা সেই জায়গাটার কথা বলা হচ্ছে। এখানে আমরা অপশনগুলো অবশ্যই পড়ে নেব। দেখো লেখা আছে ক কলকাতা, খতে আছে মেয়ারো, গতে আছে ওয়েস্ট ইন্ডিজ, ঘতে আছে ত্রিনিদাদ। যে জায়গার কথা বলা হচ্ছে তা হলো মেয়ারো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন খ। নেক্সট চলে যাব 2। 2-এ লেখা আছে বাতাস ছুটে এসে বদ মেজাজে ঝাপট মারতো কোথায়? ক পেয়ারার বনে, খতে আছে নারকেল বনে, গতে আছে ইউক্যালিপটাসের বনে, ঘতে আছে ঝাউ বনে। নারকেল বনে বাতাস ছুটে এসে ঝাপটা মারতো। বাতাস ছুটে এসে বদমেজাজে তাহলে কোথায় ঝাপটা মারতো না নারকেল বনে। এখানে হয়ে যাচ্ছে অপশন খ সঠিক উত্তর। আমরা দেখেছি যে মেয়ারোর যে আকাশ, সেই মেয়ারোর আকাশে সবসময় কি থাকে, সবসময় মেঘ, কালো মেঘ জমা হয়ে থাকে এবং সমুদ্র সেই কাছেই। এই সমুদ্রের কাছে থাকার জন্য এবং সারাক্ষণ সেখানে বৃষ্টি হতে থাকে। কি হতে থাকে সেখানে, এবং সেখানে দেখেছি আমরা যে লেখকের এই বৃষ্টিজনিত বাজ পড়াজনিত কারণে এক ভয়ের
প্রাদুর্ভাব ঘটছে গল্পের প্রথমেই। তো এখানে যে বনের কথা বলা হয়েছে সেটি পেয়ে যাচ্ছি আমরা নারকেল বন। পরের প্রশ্নে আসছে 3 নম্বর, রাস্তায় ক্রিকেট খেলার মতোই অ্যামিদের আনন্দ হতো। অ্যামিদের আনন্দ হতো কিসে? অ্যামি এবং ভার্ন এবং কথক অর্থাৎ আমরা দেখেছি সেলো, এই 3টে চরিত্র আমরা পেয়েছি। সেই হিসাবে এখানে বলা হয়েছে রাস্তায় ক্রিকেট খেলার মতোই অ্যামিদের আনন্দ হতো। কি বলা হয়েছে? যখনই সেলো ব্যাট করতে নেমেছিল অর্থাৎ গল্প কথক ব্যাট করতে নেমেছিল সেই সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয় এবং সে ব্যাট করতে পারে না, এবং তারা কি করে, ভার্ন এবং অ্যামিও তারপরে ছুটে চলে আসে। তারাও কার্নিশের ওখানে তারা আশ্রয় নিয়েছিল এবং তারা ওই বৃষ্টির কারণে তারা হি হি করে হাসছিল। তাহলে তাদের যেন মনে হচ্ছিল যেন বৃষ্টিতে যে এরকম আনন্দ হয় তেমন রাস্তায় ক্রিকেট খেলার মতোই অ্যামিদের আনন্দ হয়েছিল কিসে? বৃষ্টির কারণে। তাহলে দেখো লেখা আছে ঘরে, কতে লেখা আছে ঘরে ক্রিকেট খেলাতে, খতে আছে গান শুনতে, গতে আছে ঝমঝম বৃষ্টিতে, ঘতে আছে মাঠে। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? ঝমঝম বৃষ্টিতে। কারণ গল্প কথকের যখন তার ব্যাট না করার জন্য তার যেমন দুঃখ হচ্ছিল, সেই সময় অ্যামি এবং ভার্নকে হাসতে দেখে তার ততটাই বিরক্ত লেগেছিল। তাই এই কথাটি গল্পকথক জানাচ্ছে, যে বলছে যে রাস্তায় ক্রিকেট খেলাতে তাদের যেমন আনন্দ তেমন যেন ঝমঝম বৃষ্টিতেও তাদের একই রকম আনন্দের কথা গল্পকথক জানাচ্ছেন। তাহলে ঘরে ক্রিকেট খেলার প্রসঙ্গ নিশ্চয়ই আমরা পাচ্ছি না, বা গান শোনার প্রসঙ্গ বা মাঠের কথাও পাচ্ছি না। এখানে অপশন হয়ে যাচ্ছে, রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন গ। নেক্সট চলে যাব প্রশ্ন 4। 4-এ লেখা আছে বৃষ্টির জল খাবার ভান করছে। বৃষ্টির জল খাবার কে ভান করছিল? যখন মুষলধারে বৃষ্টি পড়ছিল সেই সময় এই ঝমঝম বৃষ্টিতে কে ভান করছিল বৃষ্টির জল খাবার? দেখে নেব। কতে আছে অ্যামি, খতে আছে কথক, গতে আছে ভার্ন, ঘতে আছে সেলো। সঠিক উত্তর হয়ে যাবে অ্যামি। পরের প্রশ্নে আসব 5। 5-এ লেখা আছে তখনই কেবল বৃষ্টি পড়ে। কখন বৃষ্টি পড়ে? ক, যখন ক্রিকেট খেলা হয়, খতে আছে যখন অ্যামি ব্যাট করে, গতে আছে যখন কথক ব্যাট করে, ঘতে আছে মেঘ করলে। তাহলে সেই দুঃখ প্রকাশ করেছে যে গল্প কথক অর্থাৎ সেলো দুঃখ প্রকাশ করেছে যে যখনই সে ব্যাট করে সেই সময় কি হয়? বৃষ্টি নেমে যায়, তার ব্যাট করা আর হয় না। সঠিক উত্তর অপশন গ। নেক্সট 6 নম্বর। 6 লেখা আছে ভার্ন আশ্রয় নিয়েছিল। ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল দেখে নেব বৃষ্টির কারণে। ক, চালার তলায়, খতে আছে আলসের তলায়, গতে আছে ছাদের তলায়, ঘতে আছে গাছের তলায়। আলসের তলায় ভার্ন আশ্রয় নিয়েছিল, অর্থাৎ আলসে বলতে কার্নিশের কথা বোঝানো হচ্ছে। অপশন খ রাইট আনসার। 7, কথকের জন্মস্থান কোথায়? কথকের জন্মস্থান কোথায় ছিল? ক, স্পেন, খতে আছে ইতালি, গতে আছে মেয়ারো, ঘতে আছে রোম। কোথায় ছিল? না মেয়ারো। সঠিক উত্তর অপশন গ। 8 দেখে নাও, ভার্ন সেলোকে কোথা থেকে চেঁচিয়ে ডেকেছিল? ভার্ন সেলোকে কোথা থেকে চেঁচিয়ে ডেকেছিল? ক, রাস্তা থেকে, খ, মাঠ থেকে, গ, উঠোন থেকে, ঘ, আড়াল থেকে। কেন ভার্ন চেঁচিয়ে ডেকেছিল? কারণ তাদের তো খেলা পণ্ড হয়ে গেছিল হট করে বৃষ্টি নামার কারণে। সেলোও তখন ঘরে ঢুকে গেছিল, কিন্তু বৃষ্টি থামার পরে ভার্ন আবার তাকে খেলার জন্য ডেকেছিল। এবং কোথা থেকে ডেকেছিল? অবশ্যই ক, রাস্তা থেকে ডেকেছিল। নেক্সট চলে যাব 9। না, আমি আগে আমি বলেছি। এই আমি হলো, এই আমি কে? ক, অ্যামি, খতে আছে ভার্ন, গতে আছে সেলো, ঘতে আছে কথক। কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর এইটার উত্তর হয়ে যাবে অ্যামি। দেখো তোমাদের এখানে অপশনগুলোতে যেটা দেয়া আছে তাতে কথক দেওয়া আছে, আবার সেলোও দেয়া আছে। অ্যাকচুয়ালি সেলোই হলো এখানে কথক। তাহলে আমি আগে আমি বলেছি, এই কথাটি কে বলেছে? অ্যামি জানিয়েছে। সঠিক উত্তর অপশন ক। 10 নম্বর প্রশ্ন। টসের জন্য যা বের করা হয়েছিল, টসের জন্য কি বার করা হয়েছিল? ক, নয়া পয়সা, খতে আধুলি, গতে আছে পেনি, ঘতে আছে আনি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই পেনি, কারণ মেয়ারোর কথা বলা হয়েছে এবং সেখানে যে টাকার যে মূল্যটা বলা হয়, আমরা যেমন টাকা বলি তেমনই সেখানে অর্থকে বলা হয়ে থাকছে পেনি। পেনি বার করা হয়েছিল। 11তে লেখা আছে সেলো ব্যাট বল কোথায় ছুঁড়ে ফেলেছিল? সেলো অভিমান করে কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল ব্যাট বলকে? যখন সে
টসে হেরে গিয়েছিল, টসে সে কি নিয়েছিল, হেড নিয়েছিল, আর পড়েছিল টেল, ফলে অ্যামির চান্স এসেছিল। সেই কারণে সেলো কি হয়েছিল, সেলো টসে জিততে পারেনি এবং সেই রাগের কারণে সে ব্যাট বল কোথায় ছুঁড়ে ফেলেছিল, ক ঝোপের মধ্যে, খ পুকুরের জলে, গতে পাশের বাড়ির ছাদে, ঘতে আছে বৃষ্টির জলের মধ্যে। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলে দাও, ঝোপের মধ্যে। আর তোমরা একটা যেটা কাজ করবে সেটা হলো, আমি যখন এমসিকিউ গুলো করাচ্ছি তোমরা নিশ্চয়ই নাম্বার কাউন্ট করছো, যদি নাম্বার না কাউন্ট করে থাকো তাহলে এখন থেকেই অবশ্যই শুরু করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। অর্থাৎ এমসিকিউতে আমরা যতগুলো এমসিকিউ করছি তার মধ্যে তোমরা কে কত পাচ্ছ সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। চলে যাব 12 নম্বর প্রশ্ন। ভার্ন চেঁচিয়েছিল, ভার্ন কিসের জন্য চেঁচিয়েছিল, ক জানলা থেকে, খ আচ্ছা ভার্ন কোথা থেকে চেঁচিয়েছিল এখানে, জানলা থেকে, খ রাস্তা থেকে, গ মাঠ থেকে, ঘ পাশের গলি থেকে। এটাও একই রকম প্রশ্ন এসেছে, ভার্নের কোথা থেকে চেঁচিয়েছিল, রাস্তা থেকে চেঁচিয়েছিল সে, এটাও রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন খ। 13 নম্বর প্রশ্ন, বেড়ার ওপাশ থেকে ভেসে আসতো, কি ভেসে আসতো, ক বৃষ্টির শব্দ, খতে আছে সেলোর গলার আওয়াজ, গতে অ্যামির গলার আওয়াজ, ঘতে ভার্নের গলার আওয়াজ। বেড়ার ওপাশ থেকে কি ভেসে আসতো না, ভার্নের গলার আওয়াজ। যখন তারা খেলা বন্ধ করে দিয়েছিল বৃষ্টির জন্য, এমনি তাদের খেলা বন্ধ হয়ে গেছিল, তারপরে সেলো কি করেছিল, সেটা তো ব্যাট বলটা ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল, সেই কারণে তারপর থেকে ভার্নের সঙ্গে আর অ্যামির সঙ্গে তার একটা দূরত্বও তৈরি হয়েছিল। আর ফলে কি হয়েছিল, যখন খেলার ইচ্ছা তো হতো, সেলোরও ইচ্ছা হতো, এবং সে দূর থেকে বেড়ার ওপাশ থেকে কাদের গলার আওয়াজ শুনতে পেত, ভার্নের গলার আওয়াজ। মানে ভার্নের, এখানে অ্যামির কথা বলা নেই, অবশ্যই ভার্নের কথা বলা আছে যে ভার্নের গলার আওয়াজ পেত সে। প্রশ্ন 14, যখন বাজ পড়তো তখন সেলো চলে যেত, যখন বাজ পড়তো সেলো কোথায় চলে যেত, ক খাটের তলায়, খতে মায়ের কোলে, গতে আছে ঝোপের আড়ালে, ঘতে আছে রাস্তায়। যখন বাজ পড়তো সে অবশ্যই ঘরে থাকতো এবং ঘরের মধ্যে খাটের তলায় সে লুকিয়ে পড়তো, কারণ সেই বিদ্যুতের যে ঝলকানি এবং বাজ পড়ার আওয়াজ, সেই এবং সমুদ্রের যে আছড়ে পড়ার মানে ঢেউ আছড়ে পড়ার যে আওয়াজ, তা ভীষণ রকম ভয় পেত সে। সঠিক উত্তর অপশন ক। 15, আর রাস্তায় ক্রিকেট খেলিনি আমরা, কখন, কখন রাস্তায় ক্রিকেট খেলেনি তারা, ক বাকি বছর, খ সেদিন, গতে আছে বাকি বর্ষাকাল, ঘতে আছে কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে বাকি বর্ষাকাল তারা আর ক্রিকেট খেলেনি, আর রাস্তায় ক্রিকেট খেলিনি আমরা। এমনিতেই বর্ষার জন্য তারা ক্রিকেট খেলা বন্ধ করে রেখেছিল, বা তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব উপস্থিত হয়েছিল, তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছিল, অভিমান তৈরি হয়েছিল। 16 নম্বর প্রশ্ন, কিন্তু ওরা কখনো আসতো না, এই ওরা হলো, এই ওরা কাদের কথা বলা হয়েছে, ক অ্যামি আর সেলো, সেলো তো অবশ্যই গল্পকথক যে বলছে কিন্তু ওরা কখনো আসতো না, খতে আছে অ্যামি ভার্ন, গতে আছে ভার্ন সেলো, ঘতে আছে সেলো কথক। সঠিক উত্তর হয়ে যাবে অ্যামি এবং ভার্ন। প্রশ্ন 17, বজ্রে বিদ্যুতে, উপসাগরে ঢেউয়ে আর মাতাল বাতাসে ছিল ভয় ধরানো ভাব, কতে লেখা আছে, ঘতে আছে তীব্র উচ্ছ্বাস, গতে আছে শিহরণ, ঘতে আছে উদ্দাম উল্লাস। সঠিক উত্তর ভয় ধরানো ভাব, অপশন ক। বজ্রে বিদ্যুতে, উপসাগরের ঢেউয়ে আর মাতাল বাতাসে ছিল কিসের ভাব না, ভয় ধরানো ভাব। এবং তারপরে বলা হয়েছে যে এই বৃষ্টির পরে সমস্ত কিছু চারপাশের পরিবেশ কি হয়ে যেত, নিস্তেজ হয়ে যেত। প্রশ্ন 18, ওদের অবাস্তব আর ড্যাশ লাগে, ওদের অবাস্তব আর কি লাগে, কাদের কথা বলা হয়েছে বলতো এখানে, এখানে অ্যামি এবং ভার্নদের কথা বলা হয়েছে। অর্থাৎ একদম গল্পের শেষের দিকে যখন সেলো তাদের পিছু নিয়েছিল, অ্যামি এবং ভার্নের নিজের অজান্তেই অদ্ভুতভাবে পিছু নিয়ে ফেলেছিল, সেই সময় তার কি লেগেছিল, তাদেরকে দেখে কেমন লেগেছিল, কতে ভয়, খতে অভিনব, গতে আনন্দ, ঘতে মজা। তাদের লেগেছে, তাদের অ্যামি এবং ভার্নকে অভিনব, অর্থাৎ এক নতুনত্ব যেন পেয়েছিল তাদের মধ্যে।
তাই অবশ্যই সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন খ, অভিনব। আর এখানেই শেষ হচ্ছে আমাদের এমসিকিউ এর সব রকমের প্রশ্ন। তোমরা নিশ্চয়ই এতক্ষণ নাম্বার কাউন্ট করেছো, কে কত পাচ্ছ অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাও। যাদের স্কোর ভালো হলো তাহলে বুঝতে হবে যে তোমাদের প্রিপারেশন ভালো হচ্ছে, কিন্তু যাদের স্কোর ভালো হলো না তাহলে বুঝতে হবে সেখানে কোথাও না কোথাও একটা খামতি থেকে যাচ্ছে। আর যদি খামতি থেকে যায় তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কি করে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে লাগবে ভালো স্টাডি ফ্লো। চলো দেখে নিই কি সেই স্টাডি ফ্লো। ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? Step 1. Concept video. টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। Step 2. Live class and doubt clearing. টিউটোপিয়ার লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। Step 3. Brief notes. নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। Step 4. Question and answer. আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। Step 5. Mock test. টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। Step 6. Answer sheet checking and model answer. উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে, অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যার প্রশ্নমান থাকছে 1। দেখে নেব প্রথম প্রশ্ন কি আছে। লেখা আছে, মাইকেল অ্যান্টনি রচিত রাস্তায় ক্রিকেট খেলার বাংলায় অনুবাদ করেন কে? মাইকেল অ্যান্টনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা এই ছোট গল্পটি বাংলায় অনুবাদ করেছেন তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। এবং যদি প্রশ্ন আসে যে মাইকেল অ্যান্টনি রচিত এই যে গল্পটি, এটি গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে তোমাদের বলতে হবে ক্রিকেট ইন দ্য রোড অ্যান্ড আদার স্টোরিজ। ক্রিকেট ইন দ্য রোড অ্যান্ড আদার স্টোরিজ, এটার থেকেই নেওয়া হয়েছে তার রাস্তায় ক্রিকেট খেলা এই ছোট গল্পটি, যেটি বাংলায় সেই হিসাবে অনুবাদ করলে আসে রাস্তায় ক্রিকেট খেলা এবং অন্যান্য গল্প। রাস্তায় ক্রিকেট এবং অন্যান্য গল্প। আসছি পরের প্রশ্ন 2-এ।
দুয়ে লেখা আছে কখন রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলতো। ক্রিকেট খেলার সুযোগ মিলতো অল্পই। কখন তাদের সুযোগ মিলতো রাস্তায় ক্রিকেট খেলার? যখন বর্ষাকালে আসলে মেয়ারোর যে অবস্থান, সেই মেয়ারোর অবস্থানের জন্য বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলতে গেলেই কি হতো, তারা খেলতে পারতো না। ফলে বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার তাদের সুযোগ মিলতো অল্পই, মানে তারা খুব কম সময় রাস্তায় ক্রিকেট খেলতে পারতো বা বর্ষার জন্য, মানে বৃষ্টির কারণে। কারণ মেয়ারোর যে অবস্থান, সেই মেয়ারোর অবস্থানে সারাক্ষণই বলতে গেলে বর্ষাকালে তুমুল বর্ষার কারণে সমস্ত পরিবেশ লণ্ডভণ্ড হয়ে যেত। 3 নম্বর, বর্ষাকালে মেয়ারোর রাস্তায় ক্রিকেট খেলার কি অসুবিধা ছিল? একইভাবে বলতে হবে, বর্ষাকালে মেয়ারোর রাস্তায় ক্রিকেট খেলতে গেলেই বৃষ্টি চলে আসতো, তার ফলে গল্পের কথক এবং তার বন্ধুদের কি করতে হতো না, উঠোনে ঢুকে যেতে হতো এবং তাদের খেলা বন্ধ হয়ে যেত। 4 নম্বর প্রশ্ন, রাস্তায় কে কে ক্রিকেট খেলছিল? রাস্তায় কে কে ক্রিকেট খেলছিল? খুব সহজ প্রশ্ন, অ্যামি, ভার্ন এবং সেলো। 5 নম্বর প্রশ্ন, অ্যামি আর ভার্নের ফুর্তির কারণ কি ছিল? অ্যামি এবং ভার্নের ফুর্তির কারণ ছিল কি না, ঝমঝম বৃষ্টিতে তাদের যেন মনে হচ্ছিল যে তাদের খুব আনন্দ হচ্ছে। তার কারণ ক্রিকেট খেলা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল, সেই সময় গল্পকথকের কথা মতন তাদের যে হাসির আওয়াজ, অ্যামি এবং ভার্নের যে হাসির আওয়াজ, তাতে দেখে মনে হচ্ছিল যেন ঝমঝম বৃষ্টিতেও তাদের একই রকম আনন্দ হচ্ছে, ঠিক রাস্তায় ক্রিকেট খেলার মতোই। 6 নম্বর প্রশ্ন, বৃষ্টি পড়ার সময় ভার্ন ও তার সঙ্গীরা কি ছড়া বলেছিল? দেখো এই ছড়াটা যেমন আসছে এবং এটা কি ছড়া বলেছিল তোমাদের বলতে হবে, যে একইভাবে বলবে যে বৃষ্টি পড়ার সময় ভার্ন ও তার সঙ্গীরা বলেছিল নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা। এই যে তোমাদের এভাবেও প্রশ্নটা দিতে পারে যে নেবুর পাতায় করম চার পরের লাইনটি লেখো, তাহলে তোমাদের বলতে হবে, মানে গল্পে যে লাইনটা লেখা আছে সেটি লেখো। তাহলে তোমাদের বলতে হবে হে বৃষ্টি স্পেনে যা। আর খুব মানে একটি জায়গা খেয়াল করে দেখবে যে তোমাদের এখানে লেখা আছে যে হে বৃষ্টি স্পেনে যা, অর্থাৎ স্পেন অর্থাৎ বিদেশ সেই হিসাবে আমাদের এখানে। তো বিদেশের একটি শব্দ ওখানে এখানে আমরা পাচ্ছি। আর এটি একটি অবশ্যই লোকছড়া। এই ছড়াটির ব্যবহার আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। বিভূতিভূষণ তার পথের পাঁচালীতেও এটি ব্যবহার করেছেন। মাটির ভেপু অংশে আমরা দেখেছি এই ছড়াটি। তবে হে বৃষ্টি স্পেনে যা সেখানে নেই। এখানে যদি বলে যে গল্পের মধ্যে কি কোন লোক ছড়ার উল্লেখ আছে, তাহলে তোমাদের অবশ্যই হে বৃষ্টি স্পেনে যাটা বলতে হবে। নেবুর পাতায় করম চা, আমরা সাধারণত লোক ছড়ায় বলি নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা, কিন্তু এখানে এসেছে হে বৃষ্টি স্পেনে যা। পরের প্রশ্নে আসছি 7। সেলো ভয়ে সিটিয়েছিল কেন? সেলো কিসের জন্য ভয়ে সিটিয়েছিল? কারণ সে বাজ পড়ার শব্দে প্রচন্ড ভয় পেয়েছিল। তাহলে এই বর্ষার যে বৃষ্টির শব্দ এবং বাজ পড়ার এবং বিদ্যুৎ ঝলকানি, এই সমস্তটাই সে প্রচন্ড ভয় পেত। কে হেড নিতে চেয়েছিল? কে হেড নিতে চেয়েছিল বলো? সেলো হেড নিতে চেয়েছিল। যখন টস করার কথা, ভার্ন প্রথম পেনি টস করার কথা বলে, সেই সময় সেলো হেড নিতে চেয়েছিল। কে খেলায় টেল নিয়েছিল? কে খেলায় টেল নিয়েছিল? অ্যামি খেলায় টেল নিয়েছিল। পরের প্রশ্ন, মেয়ারো কোথায় অবস্থিত? মেয়ারো কোথায় অবস্থিত? মেয়ারো ওয়েস্ট ইন্ডিজে অবস্থিত। নেক্সট 11 নম্বর প্রশ্ন, কারা ঝোপের মধ্যে অদৃশ্য হলো? কারা ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল? এখানে ঝোপের মধ্যে অদৃশ্য হলো বলতে কাদের কথা বলা হয়েছে? ভার্ন আর অ্যামির কথা বলা হয়েছে। তারা ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল এবং এটা ঠিক কিছুটা আগের অংশে রয়েছে। পরের প্রশ্নে আসছি, মাইকেল অ্যান্টনির জন্ম কোথায়? মাইকেল অ্যান্টনির জন্ম হয়েছে ওয়েস্ট ইন্ডিজের মেয়ারোতে। পুরোটা বলতে হবে ওয়েস্ট ইন্ডিজের মেয়ারোতে। আমি বানানটা লিখেই দিচ্ছি। এবং তোমাদের বইয়ের মধ্যে অবশ্যই লেখক পরিচিতি পড়ে নেবে।
কার মাথায় পেনি বার করে টস করার মতলব এসেছিল? কার মাথায় পেনি বার করে টস করার মতলব এসেছিল? ভার্নের মাথায় পেনি বার করে টস করার মতলব এসেছিল, কারণ সে খেলায় আর ঝামেলা নিতে চাইছিল না, তার সে খেলাটা তাড়াতাড়ি করে শুরু হোক এটাই চেয়েছিল। কিন্তু অ্যামি আর সেলোর মধ্যে শুরু হয়ে গেছিল কে ব্যাট করবে সেই নিয়ে মতবিরোধ। পরের প্রশ্নে আসছি 14। প্রথমে তোর ব্যাট বলে ভার্ন রাস্তা থেকে কাকে চেঁচিয়ে ডাকে? খুব সহজ উত্তর, প্রথমে তোর ব্যাট বলে ভার্ন রাস্তা থেকে কাকে চেঁচিয়ে ডাকে? সেলোকে, অর্থাৎ গল্প কথককে চেঁচিয়ে ডাকে। 15 নম্বর প্রশ্ন, অনিচ্ছা সত্ত্বেও বাইরের দরজার দিকে তাকিয়ে দেখলাম, কথক কি দেখেছিল? অনিচ্ছা সত্ত্বেও বাইরের দরজার দিকে তাকিয়ে দেখেছিল ভার্ন দাঁত বের করে হাসছে, মানে কথক দেখেছিল যে ভার্ন দাঁত বার করে হাসছে এবং অধৈর্যভাবে হাত নেড়ে তাকে ডাকছে। বৃষ্টি থামার পরেও সেলোকে নির্বিকার দেখাচ্ছিল কেন? বৃষ্টি থামার পরেও সেলোকে কেন নির্বিকার দেখাচ্ছিল? কারণ বৃষ্টির শব্দ এবং বারে বারে বাজ পড়ার শব্দে সেলো প্রচন্ড ভয় পেয়ে গেছিল এবং সেটা তখনও সে কাটিয়ে উঠতে পারেনি, মানে সেই ভয়ের আবহটা সে তখনও কাটিয়ে উঠতে পারেনি এবং সেই কারণেই যেমন তাকে অসাড় লাগছিল, সেই কারণেই সে নিশ্চুপ হয়েছিল। তাকে যখন ডেকেছিল তার কাছ থেকে এখন উত্তর প্রত্যাশা করেছিল, সেই সময় তার কাছ থেকে সে নিশ্চুপ হয়েছিল, কারণ সেই যে আবহটা, সেই বজ্রবিদ্যুতের ভয়ঙ্কর বৃষ্টির যে আবহটা, সেটা সে তখনও কাটিয়ে উঠতে পারেনি। 17 লেখা আছে, দেখো, তারপর যেন তোর মাথায় একটা মতলব আসে, তোর না, তারপর যেন তার মাথায় একটা মতলব আসে। কি মতলবের কথা বলা হয়েছে? এখানে কোন মতলবের কথা বলা হয়েছে? যখন ব্যাট করা নিয়ে 3 বন্ধুর মধ্যে মতের অমিল দেখা গিয়েছিল, সেই সময় ভার্নের মাথায় একটা মতলব এসেছিল যে সে পকেট থেকে পেনি বের করে টস করার কথা বলেছিল যে কে ক্রিকেট, মানে কে দ্বিতীয় নম্বরে ব্যাট করবে, অ্যামি না সেলো। সেই কারণে ভার্নের মাথায় এই বুদ্ধিটা এসেছিল। তাহলে এই মতলবের কথা বলতে হবে। প্রশ্ন 18, ব্যথা পেয়ে চেঁচিয়ে উঠি, এই ব্যথা পাওয়ার কারণ কি ছিল? টসে হেরে ব্যাট করার সুযোগ হাতছাড়া হওয়াই ছিল কথকের ব্যথার কারণ। 19 নম্বর প্রশ্ন, এইভাবে চললো বর্ষাকাল, কিভাবে বর্ষাকাল চললো? প্রথমত ভয়ঙ্কর বৃষ্টি এবং উপসাগরের ঢেউ আর মাতাল বাতাসে গোটা বর্ষাকাল তাদের কেটে গিয়েছিল এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অবশ্যই। প্রশ্ন 20 দেখো, আমি কেঁদে ফেলি, কখন বক্তাকে কাঁদতে দেখা যায়? এখানে আমি বলতে কথকের কথা বলা হয়েছে। কারণ কেন সে কেঁদে ফেলে? কারণ অ্যামি এবং ভার্নের সঙ্গে তার একটা দীর্ঘ বিচ্ছেদ তৈরি হয়েছিল, কারণ সে ভার্নের যে ব্যাট বল সেটাকে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারপরে কি হয়েছিল না, তারপরে তাদের মধ্যে একটা বিচ্ছেদ হয়েছিল, বিচ্ছেদের ফলে কি হয়েছিল, তাদের কথাও হয়নি। কিন্তু এই বিচ্ছেদের পরেও কথক অর্থাৎ সেলো যে আচরণ করেছিল তার কথা মনে না রেখে ভার্ন কি করেছিল, সেলোকে ব্যাট করতে ডেকেছিল এবং সেই সময় তাই কথকের এতটাই আনন্দ হয়েছিল, অর্থাৎ সেলোর এতটাই আনন্দ হয়েছিল যে সে কেঁদে ফেলেছিল। পরের প্রশ্ন 21, বাড়ির দিকে পা চালাতে গিয়ে দেখি, কথক কি দেখেছিল? বাড়ির দিকে পা চালাতে গিয়ে কথক দেখেছিল সে ভার্ন আর অ্যামির দিকে এগিয়ে চলেছে। প্রশ্ন 22, মনে মনে ইচ্ছে হতো, কোন ইচ্ছের কথা বলা হয়েছে? মনে মনে কোন ইচ্ছের কথা বলা হয়েছে? সেলোর মনে ইচ্ছা হতো যে তার শীর্ষের আওয়াজ শুনে অ্যামি আর ভার্ন যেন তার কাছে আসে, এই ইচ্ছের কথা মনে মনে, বা তার সাথে সম্বন্ধ তৈরি হোক, সেই ইচ্ছার কথা তার মনে হতো। 23 নম্বর প্রশ্ন, বেড়ার ওপাশ থেকে ভেসে আসতো ভার্নের গলা, ভার্ন কি বলতো? বেড়ার ওপাশ থেকে ভার্ন বলতো, হে বৃষ্টি স্পেনে যা, অর্থাৎ তার যে লোক ছড়াটার কথা উল্লেখ রয়েছে সেই ছড়াটা এখানে বলতে হবে। প্রশ্ন 24, তোর মুখ তোর না, তার মুখ উদ্ভাসিত, এই উদ্ভাসিত হওয়ার কারণ কি ছিল? তার মুখ উদ্ভাসিত, কার কথা বলা হয়েছে এখানে?
এখানে অ্যামির মুখ উদ্ভাসিত হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার কারণ এই যে দীর্ঘ বিচ্ছেদের পর তাদের বন্ধুদের মধ্যে যে মনোমালিন্য তৈরি হয়েছিল, সেই মনোমালিন্যের পরে যখন ভার্ন সেলোকে আবার ডেকেছিল ক্রিকেট খেলার জন্য, ব্যাট করার জন্য, সেই সময় অ্যামিও যখন তার দিকে তাকায় তখন অ্যামির মুখ উদ্ভাসিত হয়ে উঠেছিল। এখানে উদ্ভাসিত বলতে খুব আনন্দিতর কথা বলা হচ্ছে। আর এখানেই শেষ হচ্ছে আমাদের ভিএসএকিউ অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেনের সব রকম প্রশ্নের আলোচনা। এরপর আমরা চলে যাব ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট আনসার কোয়েশ্চেনে, যার প্রশ্নমান 2 অথবা 3। প্রথম প্রশ্ন দেখো, লেখা আছে পাশের বাড়ির অ্যামি আর ভার্নের খুব ফুর্তি, এই ফুর্তির পরিচয় দাও। পাশের বাড়ির অ্যামি আর ভার্নের খুব ফুর্তি, এই ফুর্তির পরিচয় দাও। ঝমঝম বৃষ্টিতে অ্যামি আর ভার্নের খুব ফুর্তি হয়েছিল। সেলোদের উঠোনে ভিজে তাদের কি করেছিল, তাদের তো জামা কাপড় পুরো জুপজুপে হয়ে গেছিল এবং সেই সময় অ্যামি হি হি করে হাসছিল আর বৃষ্টির জল খাওয়ার ভান করছিল। ভার্ন আশ্রয় নিয়েছিল আবার আলসের তলায় এবং অ্যামির সঙ্গে গলা মিলিয়ে সেও বলেছিল নেবুর পাতায় গরম চা, হে বৃষ্টি ধরে যা। পাশের বাড়ির অ্যামি আর ভার্নের যেমন ক্রিকেট খেলার আনন্দের পাশাপাশি তাদের যেন বৃষ্টিতেও এরকমই তুমুল আনন্দ হতো। 2 নম্বর প্রশ্ন, বৃষ্টির জন্য সেলোর মন খারাপ কেন? বৃষ্টির জন্য সেলোর মন খারাপ হয়ে গেছিল কারণ বর্ষাকালে মানে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগই ঘটতো একদম অল্প। তারই মধ্যে যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো মন খারাপ হবেই। আর একটি বিষয় যেটি বলা আছে সেটা হলো সে যখনই ব্যাট করতে যেত সেই সময় বৃষ্টি নেমে যেত, ফলে খেলা বন্ধ হয়ে যেত এবং তার ব্যাট করা আর হতো না। সেই কারণেই সেলো আক্ষেপ করে বলেছে যে সেই কারণে সেলোর আক্ষেপ হয়েছিল যে যখনই সে ব্যাট করে তখনই বৃষ্টি নেমে যায়। উক্ত কারণে সেলোর মন খারাপ হয়েছিল, বৃষ্টির জন্য মন খারাপ হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, আমি চিৎকার করে উঠলাম, এই চিৎকারের কারণ কি ছিল? আমি চিৎকার করে উঠলাম, এই চিৎকারের কারণ কি ছিল? আমি বলতে এখানে সেলোর কথা বলা হচ্ছে যখন মেয়ারোতে ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছিল এবং সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছিল, ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছিল। সেই সময় গল্পকথক সেলো ভীষণ রকম ভয় পেয়ে গেছিল এবং এই বৃষ্টিতে তাদের ক্রিকেট খেলাও বন্ধ হয়ে গেছিল, তারা ঘরে ফিরে যেতে বাধ্য হয়েছিল এবং বিদ্যুতের ঝলকানি আর বাজ পড়ার আওয়াজে আকাশ মাঝে মধ্যেই কেঁপে কেঁপে উঠছিল এবং সেই সময় সেলো চিৎকার করে উঠেছিল। এখানে আমি চিৎকার করে উঠেছিলাম বলতে এই চিৎকারের কারণ হিসাবে এটা বলতে হবে এবং অবশ্যই সেলো বা গল্পকথকের প্রসঙ্গ তো উঠেই আসবে। 4 নম্বরে লেখা আছে বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলতো অল্পই, কেন ক্রিকেট খেলার সুযোগ অল্প মিলতো? তাহলে একইভাবেই বলতে হবে যে বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ অল্পই পাওয়া যেত কারণ খেলতে গেলেই বৃষ্টি এসে তাড়া করে তাদেরকে আবার ঘরের ভিতরে ঢুকিয়ে দিত বা উঠোনের ভিতরে ঢুকিয়ে দিত এবং তাদের খেলা ভণ্ডুল হয়ে যেত। বর্ষাকালে মেয়ারোর অবস্থা কেমন থাকে? বর্ষাকালে মেয়ারোর আকাশ সবসময় মেঘে ঢাকা থাকতো। দেখো মোটামুটি একই ধরনের প্রশ্ন, তবে এটা একদম প্রথমে এই বর্ণনাটা রয়েছে যে মেয়ারোর আকাশ কিরকম থাকতো, ফলে সেই যে বর্ণনাগুলো, যে শব্দগুলো লেখা আছে, যে বাক্যগুলো দেয়া আছে সেগুলো তোমাদের তুলে ধরতে হবে। যে সমুদ্রের ওপরে সবসময় কি থাকতো, জল ভরা কালো মেঘ যেন ঝুলে থাকতো আর বাতাস ছুটে এসে ঝাপটা দিত কোথায়, নারকেল বনে ঝাপটা মারতো, সমুদ্র হুঙ্কার দিত আর সেই যে মেঘ ভরা যে মেঘগুলো সেগুলো মেঘগুলো বৃষ্টি হয়ে ভেঙে পড়তো। প্রশ্ন 6, যখন বাড়ির সামনে ফিরে আসি তখন ভার্ন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। কিং কর্তব্য বিমূঢ় বলতে কিছুই মানে করার নেই আর কি, এমন একটা অবস্থা। সেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। ভার্নের এই অবস্থার কারণ কি লেখো। টসে হেরে গিয়ে আগে ব্যাট করার সুযোগ হাতছাড়া হওয়ায় সেলো অত্যন্ত রেগে যায় এবং সে আর খেলবে না বলে। তাতেও যথেষ্ট ঝামেলা করা হয়নি ভেবে সে দৌড়ে গিয়ে কি করেছিল, ভার্নের ব্যাট এবং বল ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল। ভার্ন নিজের ব্যাট এবং বল না পাওয়ার কারণে প্রায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিল, অর্থাৎ কিছুই করার নেই, একটা অদ্ভুত রকম অবস্থাকে বলা হয়ে থাকে কিং কর্তব্য বিমূঢ়।
7 নম্বর প্রশ্ন, তারপর গায়ে যত জোর আছে তাই দিয়ে ওগুলোকে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলি। কে কোথায় কি ছুঁড়ে ফেলে দিয়েছিল, কেন দিয়েছিল তা যুক্তি দ্বারা বুঝিয়ে দাও। কে কোথায় কি ছুঁড়ে ফেলে দিয়েছিল আমরা জানি, উত্তরটি কি হবে? উত্তরটি অবশ্যই এখানে আমি বলতে এখানে গল্পকথক অর্থাৎ সেলো ঝোপের মধ্যে ব্যাট এবং ভার্নের ব্যাট এবং বল ছুঁড়ে ফেলে দিয়েছিল। কেন দিয়েছিল তা যুক্তি দ্বারা বুঝিয়ে দাও। এখানে এখানে একইভাবে তোমাদের বলতে হবে যে সেলোর আচ্ছা একটা জিনিস এখানে তোমাদের একইভাবে বলতে হবে যে সেলো যেহেতু সেই সময় ব্যাট করতে চেয়েছিল, ভার্ন তাকে ডেকেছিল রাস্তার মধ্যে থেকে যে ব্যাট করার জন্য, কিন্তু সেলো আসার পরে সেলোর সঙ্গে অ্যামির একটি দ্বন্দ্ব বেঁধে যায় এবং ভার্ন যখন টস করে একটি পেনি বার করে হেড এবং টেল বলে কে কোনটা নেবে বলে মিটমাট করার চেষ্টাও করে, কিন্তু সেলো সেখানে হেরে যায়। হেরে যাওয়ার ফলে কি হয়েছিল, তার খুব রাগ হয়েছিল। রাগ হয়ে যাওয়ার পরে সে ভার্নের ব্যাট এবং বলটাকে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আটে দেখো লেখা আছে, ভিতরে ভিতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম। আমি বলতে কাকে বোঝানো হয়েছে? আমি বলতে এখানে সেলো বা গল্পকথককে বোঝানো হয়েছে। আর এই ধরনের যখন প্রশ্নগুলো লিখবে, কোথা থেকে নেওয়া হয়েছে, কার লেখা, এটা লিখে তারপরে প্রশ্নের উত্তরটা দেবে। তারপরে লেখা আছে তার ভয়ের কারণ কি ছিল। তার ভয়ের কারণ হিসাবে বলতে হবে সেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সমুদ্রের ঢেউ যখন উপকূলে আছড়ে পড়তো এবং ঝোড়ো হাওয়া নারকেল বনে ঢুকতো, সেই সময় সে যে ভয়ঙ্কর রকম ভয় পেত সেই বজ্র বিদ্যুতের কারণে, সেই কথা বলতে হবে। সেই কারণেই বলতে হবে যে ভিতরে ভিতরে এই হিংস্র আবহাওয়া অর্থাৎ মেয়ারোর যে ভৌগোলিক অবস্থান, যার যে প্রাকৃতিক অবস্থান, সেই কারণে সে ভয়ঙ্কর রকম ভয় পেত এবং তারপরে যখন বৃষ্টি থেমে যেত তখন কথকের মনে হতো সবকিছু যেন মরার মতো বা নিস্তেজ হয়ে রয়েছে। 9 লেখা আছে দেখো, ব্যথা পেয়ে চেঁচিয়ে উঠি, আমি খেলবই না। কার কথা বলা হয়েছে? এখানেও সেলোর কথা বলা হয়েছে। কিসে ব্যথা পাওয়ার কথা বলা হয়েছে সেটা আমরা পরে আসছি। তার না খেলার কারণ লেখো বা সে ব্যথা পেয়েছিল কেন। এই দুটো প্রশ্নেরই একই উত্তর হবে। তার কারণ সেলো কি করেছিল, সেলো খেলায় জিততে পারেনি। যখন ভার্ন তাকে ডেকেছিল খেলার জন্য, বৃষ্টি থেমে যাওয়ার পরে ভার্ন যখন তাকে খেলার জন্য ডেকেছিল, সেই সময় সে কিছুক্ষণ চুপ করেছিল, ফলে অ্যামিও বলে সে ব্যাট করবে এবং তারপরে অ্যামি এবং সেলোর মধ্যে বিবাদ সামলানোর জন্য ভার্ন একটি পেনি বার করে টস করেছিল এবং সেই পেনিতে কি করেছিল, অ্যানি নিয়েছিল টেল আর ভার্ন নিয়েছিল হেড, কিন্তু টসে টেল পড়েছিল, ফলে সেলো হেরে গিয়েছিল। সেলো হেরে যাওয়ার ফলে সে ব্যাট করতে মানে সেই দ্বিতীয় ব্যাট কে করবে সেটা নিয়ে ঝামেলা ছিল, ফলে সে যেহেতু পরে চলে গেছিল, সবার শেষে চলে গেছিল, সেই কারণে সে প্রচণ্ড রকম ব্যথা পেয়েছিল এবং ব্যথা পাওয়ার কারণেই সে চেঁচিয়ে উঠেছিল অর্থাৎ, এবং বলেছিল আমি খেলবই না। তার না খেলার কারণ হিসাবে এটিই হবে, বা তার ব্যথা পাওয়ার কারণ হিসাবেও যদি বলে তাহলেও এটি হবে, সেম উত্তর হবে। 10 নম্বর প্রশ্ন, আমি কেঁদে ফেলি, এই কান্নার কারণ কি? এই কান্নার কারণ প্রসঙ্গ একইভাবে বলতে হবে। সেলোর কথা বলা হচ্ছে, তবে এই কান্নার কারণ আসবে একদম শেষের কথাটা। শেষের কথাটা কেন আসবে? কারণ এখানে একটা দীর্ঘ বিচ্ছেদ তৈরি হয়েছিল, এই যে খেলা নিয়ে তাদের মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছিল অনিচ্ছাকৃত সেই হিসাবে, কিন্তু কথক করে ফেলেছিল। কথক তারপরে রাগে কি করেছিল, ভার্নের ব্যাট এবং বল এই দুটোকেই ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল এবং তারপরে সারা বর্ষাকাল তাদের খেলাও হয়নি। এবং সেলোর ইচ্ছাও হতো যে যখন শীষ দিত তখন মনে হতো যে ভার্ন আর অ্যামি যেন এসে তার সাথে সম্বন্ধ তৈরি করে, কিন্তু সেই ইচ্ছাও সেভাবে সাফল্যমণ্ডিত হয়নি। পরে এক সময় যখন কথক অ্যামি এবং সেলোর পিছু নিয়েছিল, সেই সময় হঠাৎ করে অ্যামি এবং সেলোর বলছি, অ্যামি এবং ভার্নের পিছু নিয়েছিল, সেই সময় ভার্ন সেলোকে ডাকে এবং বলে আমার নতুন ব্যাট দিয়ে তুই প্রথম ব্যাট করবি, সেই কথা। এবং
আমিও তার দিকে সেলোর দিকে উদ্ভাসিত চোখে তাকায়, অর্থাৎ আনন্দিত চোখে তাকায়। তো সেই সময় অর্থাৎ বন্ধুর যে তার যে দুর্ব্যবহার, সে যে দুর্ব্যবহার করেছিল বলতে গেলে, তার ব্যাট এবং বলটাকে সে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল, সেই জায়গা থেকে তাকে যে আবার আপন করে নিয়েছে, সেই জায়গা থেকে সেই আনন্দে সেলো কেঁদে ফেলে। প্রশ্ন 11 লেখা আছে ভার্ন আর অ্যামির সঙ্গে আবার দেখা হলো নতুন বছরের গোড়ার দিকে। এই দেখা হওয়ার বিশেষত্ব কি ছিল? বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সময় আগে ব্যাট করা নিয়ে সেলোর সঙ্গে অ্যামি আর ভার্নের ঝামেলা হয়েছিল এবং তাদের ক্রিকেট খেলা অনেকদিন বন্ধ হয়ে গেছিল। এরপরে বর্ষা কেটে গেছিল, আবার ঝকঝকে দিন এসেছিল এবং সেই সময় ভার্ন আর অ্যামি ক্রিকেট খেলার জন্য তোড়জোড় শুরু করেছিল। এই সময় বাড়ির দিকে পা চালাতে গিয়েও সেলো আবার ক্রমশ ভার্ন আর অ্যামির দিকে এগিয়ে চলছিল। এই সময় অ্যামি সেলোকে তাদের দিকে আসতে দেখে ভার্নকে ডাকে এবং ভার্নের দৃষ্টি আকর্ষণ করে। সেই সময় ভার্ন তাকে বলে যে তার নতুন ব্যাট ছিল এবং ভার্ন তাকে সেলোকে বলে যে এবারে ব্যাটটা তুই প্রথম করবি। তাহলে এই কথাটাই আর কি এই দেখা হওয়ার বিশেষত্ব ছিল এবং সেই সময় কি হয়েছিল, সেলো আনন্দে কেঁদে ফেলেছিল এবং অ্যামিকেও তাদেরকে দেখে অ্যামি এবং ভার্নকে দেখে তার অভিনব লেগেছিল। তাহলে এই দেখা হওয়ার বিশেষত্ব কি ছিল বলতে এই উক্ত প্রসঙ্গটি বলতে হবে। এখানেই শেষ হচ্ছে আমাদের ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, না ভেরি শর্ট নয়, এটা শর্ট আনসার কোয়েশ্চেন ছিল, অর্থাৎ 2 থেকে 3 মার্কসের কোয়েশ্চেন ছিল সেই প্রশ্নে সব প্রশ্নের আলোচনা। এরপর আমরা চলে যাব হাতে কলমে অংশে। হাতে কলমে অংশ অর্থাৎ বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে বা ব্যাকরণের যে অংশগুলো রয়েছে তার আলোচনা করব আমরা এখানে। প্রথম প্রশ্ন দেখো লেখা আছে বন্ধনীতে দেয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নিচের বাক্যগুলি আবারও লেখো। 1.1 এ লেখা আছে বর্ষাকালে এমনই ছিল, মেয়ারো ব্রাজিল না ত্রিনিদাদ। কার কথা বলা হয়েছে? অবশ্যই মেয়ারোর কথা বলা হয়েছে, সঠিক উত্তর মেয়ারো। নেক্সট চলে যাব 1.2 নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি, কি লেখা ছিল? স্পেনে যা। স্পেন কোথায় পাচ্ছি আমরা? দেখো এখানে অপশন, এখানে পাচ্ছি 3 নম্বরে পাচ্ছি স্পেনে যা, রাইট আনসার হয়ে যাচ্ছে স্পেন। 1.3 ধুত্তর নিকুচি ভাল লাগে না, মনে মনে বললাম। কোন কথাটি, কোন শব্দটি ওখানে একদম ব্যবহার হয়েছে সেটাই আমাদের নিতে হবে। যে কথাটি ব্যবহার হয়েছে তা হলো নিকুচি, নিকুচি মনে মনে বললাম। কে বলছে? না সেলো। 1.4 ভেতরে ভেতরে গুমোট দুর্যোগপূর্ণ হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম। এখানে অবশ্যই ভিতরে ভিতরে হিংস্র আবহাওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ এই যে সব জায়গায় এই যে উপকূলে সমুদ্রের যে ঢেউ আছড়ে পড়া, নারকেল বাগানে যখন হাওয়া ঢুকতো, সেই সমস্ত প্রাকৃতিক পরিবেশকে হিংস্র বলা হচ্ছে এবং ভয়ঙ্কর বাজ পড়ার শব্দ। 1.5 অ্যামি ডাকে হেড না টেল, অ্যামি কি ডাকে? অ্যামি টেল ডেকেছিল এবং টেলই পড়েছিল। 2.1 আচ্ছা 2 তে লেখা আছে দেখো কার্য কারণ সম্পর্ক অনুযায়ী পাশাপাশি বাক্য লেখো। আমরা দেখে নেব কি বলতে চেয়েছে। 2.1 এ লেখা আছে বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। তাহলে এটা তো বলা হয়েছে, এটা হলো কার্য, তাহলে আমাদের কারণটা খুঁজে বার করতে হবে। দেখো কেন রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই, তার কারণটা আমাদের খুঁজে বার করতে হবে। তার কারণ বলতে হবে যে বৃষ্টি এসে মেয়ারোর রাস্তায় যে সারাক্ষণ বৃষ্টি হতো, সেই বৃষ্টির কারণে তাদেরকে উঠোনে চলে যেতে হতো, তাদের খেলা থামিয়ে উঠোনে চলে যেতে হতো। সেই কারণেই বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত কম। 2.2 এ লেখা আছে ওরা চেঁচাতে লাগলো নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা। তাহলে এটাও একটা বলা হয়েছে, দেখো এটা কার্য, এবারে কারণটা আমাদের খুঁজে বার করতে হবে, তবে গিয়েই হবে। এখানেও বলতে হবে বৃষ্টিতে ভিজে হুজুগে তখন তারা মেতে উঠেছিল, অ্যামি এবং ভার্ন যখন হুজুগে মেতে উঠেছিল তখন তারা এই লোক ছড়াটি বলতে থাকে যে হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করম চা। আচ্ছা হে বৃষ্টি ধরে যা না, দেখো আমি আমাদের লোক ছড়াটা বলে দিলাম, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা, এটা বলতে হবে। পরের প্রশ্ন 2.3
ভিতরে ভিতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম। তাহলে এখানেও আমাদের দেখতে পাচ্ছি যে কার্য অর্থাৎ পেয়ে যাচ্ছি মানে কারণের পরের যেটা কার্য সেটা পাচ্ছি। তাহলে কারণটা আমাদের খুঁজতে হবে। কারণটায় বলতে হবে যে আকাশ চিরে যখন কান ফাটানো শব্দে বাজ পড়তো এবং ছাদের ওপরে হাতুড়ির মতন আওয়াজের মতন শব্দ করে বৃষ্টি হতো, সেই সময় এই হিংস্র আবহাওয়াকে গল্পকথক ভয় পেত। 2.4 লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই। লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই কেন বলা হয়েছে লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই? কারণ দীর্ঘ বিচ্ছেদের পর সেলো আসে ভার্ন আর অ্যামির বাড়ির দিকে। তারাও তাকে সাদরে আহ্বান করে। এর ফলে সেলোর মধ্যে খুশির ভাব দেখা যায়, আর একসময় ভার্নের ব্যাট ফেলে দেওয়ার জন্য তার অনুশোচনাও হয়েছিল। আচ্ছা, এইটা দেখো, এইটা যেটা বললাম এটাও সেই হিসাবে কারণই হচ্ছে, সেই কারণেই সে লজ্জিত হয়ে মাটির দিকে তাকিয়েছিল। 2.5 খোলা মেজাজে বলে নে সেলো তুই আগে ব্যাট কর। খোলা মেজাজে বলে নে সেলো তুই আগে ব্যাট কর। এখানে ভার্নের কথা বলা হচ্ছে। তাহলে অনেকদিন পর ভার্ন আর অ্যামি রাস্তায় যেখানে ক্রিকেট খেলছিল সেখানে সেলো আসায় তাকে দেখে ভার্নের খুব আনন্দ হয় এবং সেই কারণে সেই কথা বলেন। আচ্ছা, এইটাও কার্য কারণ সম্পর্ক অনুযায়ী এটাও তাহলে কার্য, তাহলে আমি যেটা বললাম সেটা হবে কারণ। 2.6 ওর চোখের কোণে জল চিকচিক করে ওর চোখের কোণে জল চিকচিক করে দেখতে পাই। এটাও কার্য। কারণটা কি হবে? কারণ সেলো যখন ব্যাট এবং বলটা ছুঁড়ে ফেলে দিয়েছিল ভার্নের, সেই সময় তার ঝোপের মধ্যে যখন ছুঁড়ে ফেলে দিয়েছিল ভার্ন তখন বলেছিল যে কি আর হবে, কিন্তু তার কষ্টটা লুকিয়েছিল ভিতরে ভিতরে। সে যখন চলে যাচ্ছিল সেই সময় তার চোখের কোণের জল যে চিকচিক করছিল তা সেলো খেয়াল করেছিল। 3.1 লেখা আছে বাতাস ছুটে এসে বদ মেজাজে ঝাপটা মারতো। আচ্ছা, 3 দেখো লেখা আছে নিচের বাক্যাংশগুলিকে কোন বিশেষ অর্থ প্রকাশ করছে লেখো। নিচের বাক্যাংশগুলি কোন বিশেষ অর্থ প্রকাশ করছে তা লেখো। এখানে বলতে চেয়েছে বাতাস ছুটে এসে বদমেজাজে ঝাপটা মারতো। দেখো এখানে যে শব্দবন্ধগুলো ব্যবহার করা হচ্ছে সেই শব্দবন্ধের মধ্যে বিশেষ অর্থ খুঁজতে বলেছে। অর্থাৎ এই সব যেমন বদমেজাজে ঝাপট মারতো, এই কথাটা তো আমরা সাধারণত বলি না এভাবে, কিন্তু আমরা দেখি গল্পের ক্ষেত্রে হোক, গল্পে বেশিরভাগ সময় গদ্য শব্দগুলোই আমরা ব্যবহার করি, কিন্তু কবিতার ক্ষেত্রে এরকম দেখা যায় যে ভিন্নধর্মী কিছু শব্দ আমরা একসঙ্গে মিলিত অবস্থায় মানে সেই হিসাবে বাক্য রচনা করছি। অনেকগুলো ভিন্নধর্মী শব্দ এমনভাবে পরপর গঠন করছি যার অর্থটা সম্পূর্ণ আলাদা হয় বা কোনো একটা বিশেষ অর্থে সেটি প্রযুক্ত হয়। এখানে যেমন লেখা আছে বাতাস ছুটে এসে বদমেজাজে ঝাপটা মারতো। এখানে কিসের জন্য বলা হচ্ছে এমন কথা? না ঝোড়ো হাওয়ার দাপট বোঝাতে। কিসের জন্য? না ঝোড়ো হাওয়ার দাপট বোঝাতে এই বদমেজাজে ঝাপট মারতো বলে এই কথাটিকে উল্লেখ করা হয়েছে। তাহলে বিশেষ অর্থ বলতে আমাদের বলতে হবে ঝোড়ো হাওয়ার দাপট। 3.2তেও একই লেখা আছে বাক্যাংশগুলি কোন বিশেষ অর্থে প্রকাশ করেছে। 3.2 এ লেখা আছে জামা কাপড় জুবজুবে। জুবজুবে বলতে এখানে বৃষ্টির জলে সম্পূর্ণ রকম ভেজা এই হিসাবে ব্যবহার করা হয়েছে। আমরা জুবজুবে কথাটা বাংলায় সাধারণত ব্যবহার করি না, আমরা বলি চুপচুপে। এখানে লেখা আছে জুবজুবে। জুবজুবে অর্থ সম্পূর্ণ রকম ভেজা ব্যবহার করা হচ্ছে। 3.3তে লেখা আছে বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগলো। দেখো বৃষ্টির ভয়ানক হাতুড়ি কেন বলা হচ্ছে ভয়ানক হাতুড়ি? কারণ বৃষ্টি ছাটের যে ধাক্কা সেই ধাক্কাটার সঙ্গে এটা একটা মিল খুঁজে করা হয়েছে। এই ভয়ানক হাতুড়ি, এই হাতুড়ির বলতে সেই ঝাপটার কথা বলা হচ্ছে, বৃষ্টির জলের ঝাপটার কথা, ধাক্কার কথা বলা হচ্ছে। 3.4 তার মুখ উদ্ভাসিত। উদ্ভাসিত বলতে আমরা জানি যে আনন্দিত। এখানে উজ্জ্বল অর্থ ব্যবহার করা যায় যে অ্যামির মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল।
3.5 ভাঁড় ড্যাব ড্যাব করে চায়। ভাঁড় ড্যাব ড্যাব করে চায় কেন? কারণ সে বিস্মিত, অর্থাৎ ড্যাব ড্যাব করে চায়, অর্থাৎ কোনো কিছু আমাদের যখন খুব ভালো লাগে তখন সেটা দেখে যেমন আমরা অদ্ভুতভাবে চেয়ে থাকি, সেই বিশেষ অর্থে অর্থাৎ বিস্মিত অর্থে একটা অবাক হয়ে যাওয়া, সেই রকম অর্থে এই ড্যাব ড্যাব অর্থাৎ ড্যাব ড্যাব শব্দটি ব্যবহার করা হয়েছে। 4 নম্বরে লেখা আছে নিচের বিশেষ্যগুলি বিশেষণে আর বিশেষণগুলি বিশেষ্যে বদলে বাক্য রচনা করো। গোমরা, গোমরাটা কি বলেছে? বিশেষ্যগুলোকে বিশেষণে নয় বিশেষণগুলোকে বিশেষ্যে নিয়ে যেতে হবে। গোমরা, গোমরাটা হলো বিশেষণ, এটাকে বিশেষ্যে করলে হয় গুমোর। গোমরাকে গোমরা হলো একটি বিশেষণ শব্দ, এটাকে বিশেষ্য করলে হয় গুমোর। গুমোর। আমরা বলতে পারি এই কথাটাকে সেই হিসাবে বলতে পারি যে সুজয় না হয় ভালোই চাকরি করে, তাতেই তার এত গুমোর, মানে সেই হিসাবে অহংকার বলতে বোঝানো হচ্ছে। এরপরে আসছে, আচ্ছা গুমোর, এটা আমরা তাহলে লিখে দেব অবশ্যই বিশেষ্য। বিশেষ্য। এরপরে আছি হুজুগে। হুজুগে বিশেষণ শব্দ, এটাও বিশেষ্য করলে হয় হুজুগ। হুজুগ। আজকাল আজকাল লোকজন ফ্যাশনের ব্যাপারে হুজুগে মারতেই পছন্দ করে। হয়ে গেল, হুজুগ হলো বিশেষ্য। চিৎকার, দেখো অপোজিটটা হবে, এখানেও বিশেষ্য যদি হয় এটা বিশেষণ হবে, এখানেও হুজুগ বিশেষ্য হলে এটা অপোজিট হবে, বিপরীত হবে বিশেষণ। এরপরে আসছি চিৎকার। চিৎকার হলো নিজে বিশেষ্য, এটা হবে চিৎকৃত। চিৎকৃত। চিৎকৃত হলো বিশেষণ। চিৎকৃত, আমরা বলতে পারি যে অমর্ত্যের চিৎকৃত ঘোষণা সবাইকে অবাক করে দিয়েছিল। এরপরে আসছে সাহসী। সাহসী হয়ে যাবে সাহসী, সাহস সেই হিসাবে সাহসী, সেখানে হয়ে যাচ্ছে সাহস। সাহস হলো বিশেষ্য। আমরা লিখতে পারি যে বিবেকানন্দের ছোটবেলা থেকেই অসম্ভব সাহস ছিল। অভিনব, আর সাহস যে শব্দটা, সেই শব্দটা এসেছে, এটাও হচ্ছে বিশেষ্য। এরপরে আসছে আমরা অভিনব। অভিনব কি আসছে না, অভিনবকে এটা অভিনবত্ব, অভিনবত্ব হলো বিশেষ্য। অভিনবত্ব অভিনবত্ব, আমরা অভিনবত্ব দিয়ে তোমরা যে কোনো একটি বাক্য রচনা করতে পারো, কারণ এখানে বলেছে দেখো প্রত্যেকটাতেই বাক্য রচনা করতে হবে, যেমন তোমাদের পরিবর্তন করতে হবে তেমন বাক্য রচনাও করতে হবে। আমরা এভাবে বলতে পারি যে সে লোকসঙ্গীত গাইলেও তার সুরের মধ্যে কোনো অভিনবত্ব নেই। বা এইভাবে বলতে পারি যে নাটকটি, আমরা যে কোনো একটা নাটকের নাম দিলে বললে যে মির্জাফর নাটকটি যেটি দেখলাম তার মধ্যে কোনো অভিনবত্ব পাওয়া গেল না।
দেখো পরেরটা আসছি, নিচের বাক্যগুলিতে কোন কোন শব্দে বচন কিভাবে নির্দেশিত হয়েছে তা লেখো। আমরা পড়ে এসেছি এক বচন, বহু বচনের কথা। বহু বচন বলতে বোঝানো হয়ে থাকে যখন অনেককে আমরা একসঙ্গে সেই হিসাবে অনেকের কথা বলছি, তখন সেটা আসছে বহু বচন। আর এক বচন কি যখন একক কাউকে বলা হচ্ছে, কোনো ব্যক্তিকে বলা হচ্ছে, তাহলে সেগুলোকে বলা হয় এক বচনের মধ্যে। কোনো জীবের নাম বলা হচ্ছে, সেটাও আসবে এক বচনের মধ্যে। বস্তু বলা হচ্ছে, সেটাও আসবে এক বচনের মধ্যে। তাহলে এখানে দেখো ওরা হাসছে, এখানে ওরা কি আসবে? বহু বচন। ওরা শব্দটা আসছে বহু বচন। এরপরেও একই 5.2-তে লেখা আছে ঝুলে পড়া মেঘগুলো ঘন কালো হয়ে উঠত। তাহলে এখানে আমরা যদি বচন চিহ্নিত করি, তাহলে বচন চিহ্নিত করতে হলে আমাদেরকে কার কথা বলা হচ্ছে? না, মেঘগুলোর কথা বলা হচ্ছে। দেখো এখানে গুলো, গুলো, গুলি, এই ধরনের যে শব্দগুলো আসছে, দল, এগুলো কার মধ্যে পড়বে? বহু বচনের মধ্যে পড়বে অবশ্যই। বহু বচন। পরের প্রশ্ন 5.3, অ্যামি আমাদের উঠোনে। দেখো অ্যামি শুধু একক একজন মানুষের কথা বলা হচ্ছে, তাহলে অ্যামি হয়ে যাবে এক বচন। আর এখানে আমাদের শব্দটাকেও আমরা পাচ্ছি, এই আমাদের শব্দটা হয়ে যাবে বহু বচন। 5.4, এমন সময় কলজেটা যেন লাফ দিয়ে উঠলো। দেখো টা বলে ব্যবহার করা হচ্ছে, তাহলে কলজেটা কত সংখ্যক সেটা তো দেখতে হবে। কলজেটা যখন টা, টি, এই ধরনের যখন জিনিসগুলো থাকছে, তখনও সেটা হয়ে যাবে কি? এক বচন। ফাইভ পয়েন্ট ফাইভ দেখো লেখা আছে পকেট থেকে একটা পেনি বার করে বলে টস কর। তাহলে এখানে একটা পেনি পাচ্ছি। তাহলে দেখো এখানে লেখাই আছে একটা পেনি, অবশ্যই এক বচন হবে। এবং বচনের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে যেটা, সেটা হলো সবসময় বিশেষ্য বা সর্বনাম পদের ক্ষেত্রেই বচন হয়ে থাকে। এছাড়া অন্যান্য পদের বচন হয় না, এবং বচন মূলত সংখ্যার ধারণা। অর্থাৎ বেশি বিশেষ্য বা সর্বনাম, যে সর্বনাম কোনগুলো? আমি, তুমি, তোমরা, আমাদের, তারা, এগুলো হলো সর্বনাম। আর বিশেষ্য যেগুলো, এই দেখো একটা পেনি, এখানে সংখ্যা বোঝানো হচ্ছে, এবং পেনি একটা বিশেষ্য, তাহলে কতটা সংখ্যা সেটা বোঝানো হচ্ছে। প্রত্যেকটাই আমরা যেটা করলাম সেটা হলো নয় বিশেষ্য নয় সর্বনাম, যার মধ্যে দিয়ে একটা সংখ্যা বোঝানো হচ্ছে। আর এক কোনো বস্তু হতে পারে, সেটা জীব হতে পারে, প্রাণী হতে পারে। তার যেটা এক হচ্ছে সেটা এক বচন, এবং যেটা একের অধিক হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে বহু বচন। পরের প্রশ্ন দেখো 6 লেখা আছে নিম্নরেখ অংশের কারক ও বিভক্তি নির্ণয় করো। আমরা কারক আগেও করেছি, তাও এখানে বলে নেব যে কারক কি? বাক্যের যে ক্রিয়ার সঙ্গে বিশেষ্য এবং সর্বনাম পদের যে সম্পর্ক, সেটাই হলো গিয়ে কারক। এখানেও আমরা খুঁজে নেব, দেখো আন্ডারলাইন করা আছে। প্রথমে আমাদের চিহ্নিত করতে হবে ক্রিয়াটাকে, বাক্যের মধ্যে ক্রিয়াটাকে চিহ্নিত করতে হবে, এবং তারপরে যে শব্দটার তলায় আন্ডারলাইন করে দেওয়া আছে তার সঙ্গে আমরা বিভিন্ন রকমভাবে প্রশ্ন করব ক্রিয়াকে, এবং তার কাছ থেকে আমরা উত্তর পাবো। এবং সেই যেভাবে আমরা প্রশ্নটা করব, সেই প্রশ্নটার উপরে নির্ভর করছে আমাদের কোন কারক, সেটা আমাদের বলে দেবে উত্তরে। দেখো লেখা আছে সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে। দেখো এখানে দৌড়ে ফিরেছি অর্থাৎ কোথা থেকে ফিরেছি? না, বৃষ্টি থেকে। তাহলে অবশ্যই উত্তর হয়ে যাচ্ছে, দেখো কোথা থেকে যখন আমরা প্রশ্ন করছি তখন সেটা হয়ে যাচ্ছে অপাদান, এবং ফলে অপাদান হয়ে যাচ্ছে কোথা থেকে, এবং বৃষ্টির মধ্যে সে নেই এখন, সে এখন অন্য জায়গায় অবস্থান করছে, অর্থাৎ একই সঙ্গে অবস্থানও সেখানে নেই। তাহলে বলা হচ্ছে যে সবে দৌড়ে ফিরেছি কোথা থেকে? না, বৃষ্টি থেকে। তাহলে বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে অপাদান কারক।
এবারে আমাদের বিভক্তি নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি আছে, থেকে, থেকে হলো অপাদান কারকে আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়ে থাকে, থেকে অনুসর্গ হয়ে থাকে। যেটি বিভক্তির মধ্যে পড়ছে। অপাদান কারকে থেকে অনুসর্গ। ছয় পয়েন্ট 2 লেখা আছে তার মুখ একেবারে ভেজা। তার মুখ না, আর মুখ একেবারে ভেজা। তাহলে এখানে মুখের কথা বলা হচ্ছে, কি ভেজা, দেখো কি ভেজা অবশ্যই হয়ে যাবে, আর মুখ একেবারে ভেজা, কি ভেজা এখানে কর্ম, কারণ এখানে কারোর মুখের কথা বলা হচ্ছে, এখানে কর্তৃ হলো উজ্জ, কর্তৃকারক উজ্জ, কি ভেজা না মুখ ভেজা, তাহলে এটা হয়ে যাচ্ছে কর্মকারক। কর্মকারকের শূন্য বিভক্তি। কর্মকারকের শূন্য বিভক্তি। 6.3 আমি দাঁড়িয়ে রইলাম। খুবই সহজ, কে দাঁড়িয়ে রইলো, একদম যে কাজ করছে সেই হলো গিয়ে কর্তৃ, আমি, তাহলে এটা একদম চোখ বন্ধ করে কর্তৃকারকের শূন্য বিভক্তি। আচ্ছা, আমরা প্রিভিয়াসটা একটু দেখে নেব। 6.4 আসলাম। আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়। আমি ছিটকে চলে গেলাম, দেখো আমি তলায় এখানে দাগ দেয়া নেই, কারণ আমি হলে কর্তৃকারক হতো। চলে গেলাম কোথায় না খাটের তলায় চলে গেলাম, তাহলে দেখো এখানে খাটের তলায়, কোথায় চলে গেলাম না খাটের তলায় চলে গেলাম, এটা হয়ে যাবে কি অপাদান কারক। না, এটা অপাদান কারক হবে না, কারণ দেখো খাটের তলায় আমি আছি, এটা হয়ে যাচ্ছে অধিকরণ কারক। কারণ দেখো কোথায় চলে গেলাম দিয়ে উত্তর তো আমরা পাচ্ছি, কিন্তু অধিকরণ কারক কিসের জন্য হবে, কারণ আমার যে অবস্থান সেটা আগের ধরো একটা যেটা করলাম আমরা এখানে যেটা করেছিলাম যে অপাদান কারক, কারণ আমি সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে, অর্থাৎ বৃষ্টিতে আমি আর একই অবস্থানে নেই, বৃষ্টির মধ্যে আমি আর নেই, আমি বাড়ি ফিরে গেছি, তাই অপাদান কারক হয়েছে, অর্থাৎ একই স্থানে সেই ঘটনাটা সংঘটিত হচ্ছে না। কিন্তু এখানে দেখো, এখানে আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়, অর্থাৎ খাটের তলাতেই আমি থাকলাম, ওই একই অবস্থানে আমি থাকলাম, সেই কারণে হয়ে যাচ্ছে এটা অধিকরণ কারক। অধিকরণ কারকে অন্তঃস্থ বিভক্তি। অধিকরণ কারকে অন্তঃস্থ বিভক্তি। 6.5 লেখা আছে ভাঁড় রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে। তাহলে কোথা থেকে চেঁচিয়ে ডাকে, ডাকের আওয়াজটা কোথা থেকে পাচ্ছিল, রাস্তা থেকে, তাহলে এটাও হয়ে যাবে এটাও দেখো ক্রিয়ার সঙ্গে যে সম্পর্ক, তাও হয়ে যাচ্ছে অধিকরণ কারক। এটা অধিকরণ হচ্ছে না, এটা অপাদানই হচ্ছে। অপাদান কারকে থেকে অনুসর্গ, দেখো থেকে রয়েছে। অপাদান কারকে থেকে অনুসর্গ। ভাঁড় রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে, থেকে ওটাও রয়েছে, এটি অপাদান কারক হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে আসছি 7.7 লেখা আছে নিচের বাক্যগুলি থেকে উপযুক্ত প্রশ্ন তৈরি করো। তাহলে যে বাক্যগুলো আমরা পাচ্ছি তার থেকে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। 7.1 লেখা আছে রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ ঝমঝম বৃষ্টিতেও যেন তত। তাহলে আমরা এভাবে প্রশ্নটা করতে পারি, রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ আর কিসে তত আনন্দ। রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ আর কিসে তত আনন্দ, তাহলেই আমরা উত্তরটা পাচ্ছি ঝমঝম বৃষ্টিতেও যেন তত আনন্দ। 7.2 বা 7.2 ভাঁড়
আলসের তলায় আশ্রয় নিয়েছিল। ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল? উত্তর পাবো আলসের তলায়। অবশ্যই যখন তোমরা প্রশ্ন করছো তখন প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ কোয়েশ্চেন মার্ক দিতে ভুলবে না। 7.3 লেখা আছে, আবার কি ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল। আবার কি ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল। আবার কি কারণে আকাশ কেঁপে উঠল। আবার কি কারণে আকাশ কেঁপে উঠল, কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। 7.4 দৌড়ে যাই যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছিলাম। দৌড়ে যাই যেখানে ভার্নের ব্যাট এবং বল রেখেছিলাম। তাহলে কোথায় দৌড়ে যাই? কোথায় দৌড়ে যাই? 7.5 আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব, কিন্তু যখনই বাজ পড়তো অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়। যখনই বাজ পড়তো তখনই ছিটকে ঢুকতাম খাটের তলায়। আমি অনেকবার সাহসী হব ঠিক করলেও বাজ পড়ার সময় কি করতাম? বাজ পড়ার সময় অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়। তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম। আমি অনেকবার সাহসী হব ঠিক করেছি, ঠিক করলেও বাজ পড়ার সময় কি করতাম? বাজ পড়ার সময় কি করতাম দিয়ে কোশ্চেন মার্ক দিতে হবে। 8 নম্বরে দেখো লেখা আছে, উদ্ধৃতি চিহ্ন পরিহার করে বাক্যগুলি নিজের ভাষায় লেখো। তাহলে এখানে দেখো উদ্ধৃতি চিহ্ন কোনগুলো, যেগুলো আমরা এই যে এখানে কোটেশন ব্যবহার করেছি, এখানে একটা হাইফেন রয়েছে, তাহলে এই যে উদ্ধৃতি চিহ্ন দাড়ি রয়েছে, এগুলো সবকটাই উদ্ধৃতি চিহ্ন। এই উদ্ধৃতি চিহ্ন বলেছে পরিহার করে, বাদ দিয়ে বাক্যগুলোকে নিজের ভাষায় লিখতে। কিন্তু অবশ্যই দাড়ি ছাড়া আমরা কোনো বাক্যই তৈরি করতে পারি না। সুতরাং আমরা কি করব, এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমাটাকে তুলে দেব, হাইফেনটাকে তুলে দেব, তার বদলে আমরা অবশ্যই দাড়ি রাখবো। আর যদি কমার ব্যবহার করি তাহলে অবশ্যই কমার ব্যবহারও করতে হবে। নিজের ভাষায় এই বাক্যগুলোকে লিখবো। দেখো এগুলো অ্যাকচুয়ালি আমরা যেমন মানে এক ধরনের বাচ্য পরিবর্তন করেছি না আমরা, সেই হিসাবে বলতে গেলে যে এখন প্রত্যক্ষ উক্তি থাকে, অর্থাৎ কারোর মুখের কথাটাকে একেবারে কোড আনকোড তুলে দিলে আমরা এরকম উদ্ধৃতি মানে ইনভার্টেড কমার মধ্যে রাখি। এখন এটাকে তুলে দিতে হবে, ইনভার্টেড কমাটাকে তুলে দিয়ে আমাদের সেই হিসাবে পরোক্ষভাবে লিখতে হবে বাক্যটাকে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে ভার্ন বলে যে সে 2 নম্বর ব্যাট করবে। ভার্ন বলে যে সে 2 নম্বর ব্যাট করবে। এখানে লেখা ছিল আমি 2 নম্বর ব্যাট, ভার্ন বলে, তাহলে আমরা এটাকে পরোক্ষে করে দিলাম, পরোক্ষ উক্তিতে করে দিলাম যে ভার্ন বলে যে সে 2 নম্বর ব্যাট করবে। দেখো আমরা আর কোটেশনের মধ্যে আমরা আর তার কথাটাকে রাখছি না, কোড আনকোড তার কথাটাকে আর রাখছি না। অবশ্যই আমরা দাড়ির ব্যবহার করছি, আমরা কমার ব্যবহার করছি। ভার্ন বলে যে, তারপরে একটা কমা হবে, তারপরে তোমরা বলবে যে সে 2 নম্বর ব্যাট করবে, 2 নম্বরে ব্যাট করবে, তারপরে অবশ্যই একটা দাড়ি দেবে। কিন্তু এটা প্রত্যক্ষ উক্তি ছিল, সেই প্রত্যক্ষ উক্তি থেকে আমরা পরোক্ষ উক্তিতে মানে উক্তি পরিবর্তন বলতে গেলে এটা, সেই উক্তি পরিবর্তনটাই আমরা এখানে করলাম, প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে নিয়ে গেলাম। 8.2 লেখা আছে, সে বলে সেলো ব্যাট আর বল কোথায়। সে বলে সেলো ব্যাট আর বল কোথায়। সে সেলোর কাছ থেকে জানতে চায় যে ব্যাট আর বল কোথায়। সে সেলোর কাছ থেকে জানতে চায়, সে সেলোর কাছ থেকে জানতে চায় যে ব্যাট আর বল কোথায়। 8.3 লেখা আছে, ভার্ন সে চেঁচিয়ে ডাকে, এই ভার্ন দেখ সেলো। তাহলে দেখো এখানেও আমরা পাচ্ছি কি ভার্ন, এখানেও আরেকটা পাচ্ছি এই ভার্ন দেখ, ভার্ন সে চেঁচিয়ে ডাকে, এই ভার্ন দেখ সেলো। এভাবে লিখতে হবে, সে ভার্নকে চেঁচিয়ে ডেকে সেলোকে দেখতে বলে। সে ভার্নকে চেঁচিয়ে ডেকে সেলোকে দেখতে বলে। 9 নম্বরে লেখা আছে, কোনটি কোন দেশের মুদ্রা, কোন দেশের মুদ্রা তা উল্লেখ করো। পেনি, পেনি অনেক জায়গায় ব্যবহার হয়ে থাকে, যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ওয়েস্ট ইন্ডিজ এবং ওয়েস্ট ইন্ডিজের মেয়রও এখানেও আমরা দেখতে পেয়েছি। তাহলে মূলত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ওয়েস্ট ইন্ডিজে ব্যবহার হয়ে থাকে। ডলার কোথায় ব্যবহার হয়ে থাকে? আমেরিকায় ব্যবহার হয়ে থাকে। পেসো, পেসো কোথায় ব্যবহার হয়ে থাকে? মেক্সিকো, আর্জেন্টিনা এবং কিউবা।
মেক্সিকো, আর্জেন্টিনা এবং কিউবায় ব্যবহার হয়ে থাকে। রুবল, রুবল ব্যবহার হয়ে থাকে রাশিয়াতে, রুবল ব্যবহার হয়ে থাকে রাশিয়াতে। আর টাকা আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, মানে ভারতবর্ষে ব্যবহার হয়ে থাকে। তাহলে আর একবার বলে দিচ্ছি আমরা, পেনি ব্যবহার হয়ে থাকে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, কানাডা। ডলার ব্যবহার হয়ে থাকে আমেরিকাতে। পেসো ব্যবহার হয়ে থাকে আর্জেন্টিনা, কিউবা প্রভৃতি, মেক্সিকো এটাতে। আর রুবল ব্যবহার হয়ে থাকে রাশিয়াতে। আর টাকা আমাদের এখানে। 10 নম্বর, 10-এ লেখা আছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। তোমার রাজ্যের কোন দিকে সমুদ্র রয়েছে? আমার রাজ্যের কোন দিকে সমুদ্র রয়েছে? পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে সমুদ্র রয়েছে। খেলাধুলো নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম লেখো। খেলাধুলা নিয়ে তোমার পড়া যে কোনো একটি গল্প তোমরা লিখতেই পারো, তোমাদের জানা। আমি একটি নাম বলতে পারি এখানে, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের পরাজয়। 10.3 ঘরের ভিতরের ও বাইরের দুটি খেলার নাম লেখো। যে কোনো ঘরের ভিতরে, অর্থাৎ তোমরা যেটাকে ইনডোর এবং আউটডোর গেম বলো, যে কোনো খেলা বলতে পারো। যে দাবা হলো ঘরের ভিতরের খেলা এবং বাইরের খেলা বলতে ক্রিকেট, ফুটবল এগুলোকে বোঝানো হয়ে থাকে। 10.4 তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখো। এখানে সৌরভ গাঙ্গুলি বা সচিন টেন্ডুলকার নাম লিখতে পারো তোমরা। তোমার জানা ঋতু বিষয়ক যে কোনো একটি ছড়ার প্রথম পংক্তি লেখো। এখানে এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, রবীন্দ্রনাথ ঠাকুরের এই পংক্তিটি তোমরা লিখতে পারো। 11.1 মাঠের খেলাধুলার সঙ্গে রাস্তার খেলাধুলার ফারাকগুলি লেখো। মাঠের খেলাধুলার যে বিষয়গুলো উঠে আসে, মাঠের খেলাধুলার মধ্যে একটা সংগঠিত খেলা আমরা পাই, যেমন ক্রিকেট হোক বা ফুটবল হোক, যে খেলাই হোক না কেন মাঠে, বা হকি হোক, সেখানে যে আমরা যখন খেলার প্রশিক্ষণও দেওয়া হয় সেই সময় মাঠে খেলা শেখানো হয়। অপরদিকে রাস্তায় খেলাধুলার মধ্যে সেই সময় প্রশিক্ষণে সেই খেলাধুলা শেখানো হয় না। সাধারণভাবে শিশুরা রাস্তায় খেলাধুলা করে। এবং মাঠের খেলাধুলার মধ্যে বলা যেতে পারে যে মাঠের খেলাধুলার মধ্যে অনেক নিরাপদ, রাস্তার কোলাহল থাকে না, বা রাস্তার যে অ্যাক্সিডেন্ট যে সেই সমস্তগুলো হয় না। কিন্তু মাঠের খেলাধুলার মধ্যে সেই নিরাপদ জায়গাটা থাকে, খেলার নিরাপদ জায়গাটা থাকে। অপরদিকে রাস্তায় খেলার মধ্যে খেলার নিরাপদ জায়গা থাকে না। রাস্তায় খেলার মধ্যে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। অপরদিকে মাঠে খেলাধুলার কারণ মাঠে খেলাধুলার মধ্যে সেই অসুবিধার সম্মুখীন হয় না। মাঠের খেলাধুলাতে অনেক বেশি প্রশস্ত জায়গা পাওয়া যায়, রাস্তার খেলাধুলায় আমরা সেই প্রশস্ত জায়গা পাই না। আর এই মাঠের খেলাধুলা অনেক সংগঠিত উপায়, সেই হিসাবে অনেক সময় সংগঠিত উপায় হয়ও না, তবে যখন যে খেলা শেখানো হয় অবশ্যই সেটা সংগঠিত উপায়ে মাঠকেই খেলার অঙ্গন হিসাবে ব্যবহার করা হয়। অপরদিকে রাস্তায় সেই হিসাবে ব্যবহার করা হয় না। 11.2 লেখা আছে সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে। সমুদ্রের ধারে ঝড়, কখনো কখনো সমুদ্রের উপকূলে যখন ঝড় আছড়ে পড়ে তখন তা ভয়ঙ্কর ঝোড়ো বাতাস বইতে থাকে এবং সমুদ্র উত্তাল হয়ে ওঠে, ঢেউ বিশাল বিশাল আকার নেয় এবং সমস্ত কিছু প্রায় লণ্ডভণ্ড হয়ে যায়। এইভাবেই সমুদ্রের ধারের ঝড় ভয়ঙ্কর হয়ে ওঠে। 11.3 গল্পে মোট কটি কিশোর চরিত্রের সন্ধান মেলে? গল্পে মোট 3টি কিশোর চরিত্রের সন্ধান মেলে এবং গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি কি? একমাত্র বয়স্ক চরিত্র বলতে এখানে অ্যামি এবং ভার্নের মায়ের কথা উঠে আসতে পারে। এছাড়াও আমরা সেলোর মায়ের কথাও পেয়েছি, যদিও জাস্ট একটা শব্দে। 11.4 দেখো, সেলো ভার্নের ব্যাট বল কেন ও কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল? আমরা এই ধরনের প্রশ্নের আলোচনা অনেকবার করেছি, বহুবার করেছি। তোমরা জানো যে সেলো ভার্নের ব্যাট বল ছুঁড়ে দিয়েছিল মূলত সে ব্যাট না করতে পারার ক্ষোভ থেকে। 2-1টি বাক্যে উত্তর দিতে বলেছে।
এরপরে আসছি তাদের বিবাদ কিভাবে মিটে গেল। তাদের বিবাদ কি নতুন বছরের গোড়ার দিকে যখন সে বাড়ির দিকে যাচ্ছিল, সেলো যখন বাড়ির দিকে যাচ্ছিল, সেই সময় সেই বাড়ির দিকে চলে যেতে গিয়েও ভার্ন আর অ্যামির দিকে এগিয়ে যায় এবং সেই সময় রাস্তায় আবার ক্রিকেট খেলা শুরু হয়েছে। সেলো কে দেখে অ্যামি এবং ভার্ন দুজনেই খুব আনন্দিত হয় এবং তাকে খেলার জন্য ডাকে, আর এইভাবেই তাদের বিবাদ মিটে গিয়েছিল। 12 নম্বর প্রশ্নে লেখা আছে, রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি পড়ে কোন কোন অনুষঙ্গে মনে হলো যে গল্পটি বিদেশি গল্প? কোন কোন অনুষঙ্গে মনে হলো? প্রথমত এটি বিদেশি একজন লেখকের লেখা এবং তার সঙ্গে আমরা দেখেছি যে গল্পের মধ্যে অ্যামি, ভার্ন, সেলো এই যে নামগুলোর ব্যবহার করা হয়েছে সেগুলো বিদেশি নাম, আমাদের দেশীয় নাম নয়। এবং তার সঙ্গে যেটা আসছে যে জায়গার কথা বলা হয়েছে সেই জায়গাটা হলো মেয়ারো। মেয়ারোর যে ভৌগোলিক অবস্থান সেটাও ভারত নয়, ভারতের বাইরে অবস্থিত বিদেশ। এবং আরও যেটা আসে সেটা হলো মুদ্রার ব্যবহার। মুদ্রাতে টাকা ব্যবহার করা হয়নি, পেনির কথা বলা হয়েছে, অর্থাৎ বিদেশি মুদ্রার ব্যবহার হয়েছে। এবং যে লোক ছড়াটার প্রসঙ্গ উঠে এসেছে তাতেও বলা হয়েছে যে এই বৃষ্টি নেবুর পাতায় করম চা, এই বৃষ্টি ধরে মানে স্পেনে যা, এই যে স্পেনে যা, এই স্পেনে যাতে বলা হচ্ছে যে আমরা বিদেশি শব্দ পাচ্ছি, স্পেনে চলে যেতে বলা হচ্ছে। তাহলে এই সমস্ত যে যে উপকরণ, এই উপকরণগুলোর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে গল্পটি হলো একটি বিদেশি গল্প। 13তে দেখো লেখা আছে, তোমার নিজের চেনা পরিবেশ ও চরিত্রের সঙ্গে গল্পের মিলগুলো সূত্রাকারে লেখো। এখানে তোমার নিজের চেনা পরিবেশ, তোমরা যে ভৌগোলিক অবস্থানে রয়েছো, যে পরিবেশে রয়েছো, তার মধ্যেও যে চরিত্রগুলো, তোমাদের যে বন্ধুদের সাথে পরিচয় হয়, সেই বন্ধুদের সঙ্গে কোনো বিবাদের, কোনো রকম খেলা নিয়ে কোনো রকম মনোমালিন্য হয়েছে কিনা, তারপরে তোমাদের সেই বিষয়টা মিটমাট হয়ে গেছে কিনা, সে পরবর্তীকালে সেই মিলনটা আরো সুখের হয়েছে কিনা বন্ধুর সঙ্গে, সেই সমস্ত বিষয়ে তোমরা তোমাদের যে এখানে বলেছে যে এই গল্পের চরিত্রগুলির সঙ্গে সেই চরিত্রের কোনো মিল যদি থাকে সেগুলো তোমরা সূত্রাকার লিখবে। আর বলা হয়েছে যে শিক্ষকের সাহায্য নিয়ে পৃথিবীর মানচিত্রে দেশটির অবস্থান দেখে নাও। এখানে আমরা মেয়ারও অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যেই পড়বে, ত্রিনিদাদ এবং টোবাগো যেটি দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত, এর মধ্যে পড়বে। দেখো এখানে রয়েছে আটলান্টিক ওশান, এই জায়গায় রয়েছে আটলান্টিক ওশান এবং এখানে রয়েছে প্যাসিফিক ওশান অর্থাৎ প্রশান্ত মহাসাগর, আর এদিকে আটলান্টিক মহাসাগর। এবং এই জায়গায় অর্থাৎ একটি দ্বীপ, যাদের মূল প্রথম দিকে যাদের মূল ছিল কৃষি, তারা কৃষিজীবী ছিল প্রধানত, তারপরে এরা সেরামিকের জিনিসপত্র তৈরি করত। কলম্বাস এই জায়গাটা প্রথম এই মহাদেশ আবিষ্কার করে আমরা জানি। তো ঠিক এই জায়গাটাতেই হবে মেয়ারোর অবস্থান, এই জায়গাটা, এটা গ্লোবাল ম্যাপে আমরা দেখে নিলাম। আর এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের রাস্তায় ক্রিকেট খেলা এই ছোট গল্পটির ওপর সব রকম প্রশ্নের আলোচনা। খুব ভালো করে রাস্তায় ক্রিকেট খেলা অবশ্যই পড়ে ফেলো এবং আমাদের সঙ্গে থাকো, টিউটোপিয়ার সঙ্গে থাকো, আর খুব ভালো থাকো।